আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আপা, ঘুমোচ্ছে আপনার ছেলে এখনো? ঘুম থেকে জাগলে আমি কল করতে বলবো না আপনাকে, বলেন জেসমিন বড়জা হাফসাকে। এবার এলো তারপর হাফসার থেকে আহ্লাদি সুরে, একটু ফোনটা ঘুরাও দেখি আমার জামাই বাবার দিকে। কতদিন দেখি না ওরে, এক ডাহাই থাইকাও পোলা ডাহে না, তার শাশি আম্মারে দেখবার। পেছন ক্যামেরাতে কিভাবে দেখায় তা বোঝে না জেসমিন। এমন বড় বড় চ্যাট মোবাইলে আজকাল নতুন নতুন সবাইকে ব্যবহার করতে দেখেন, কিন্তু তিনি অভ্যস্ত হতে পারছেন না। তাই সামনে ক্যামেরাতে দেখানোর চেষ্টা করলেন ফোনটা শারফানের দিকে ঘুরিয়ে। মায়ের পাশেই বসেছিল মিথি। শারফানকে দেখা যাচ্ছে তা দেখতে পেয়ে দ্রুত উকি দিল ফোনের স্ক্রিনে, কিন্তু চোখ কপাল প্রায় ঢেকে আছে শারফানের ওর বড় বড় চুলগুলোতে। জেসমিন ছেলের সিথনে বসে সযত্নে কপাল থেকে সরিয়ে দিলেন তা। মিথি তখনই বলে উঠল, কাকি, ভাইয়াকে চুল কাটতে বলেন না কেন? ও কি কারো কথা শোনে রে মা? চুলের কথা তো বলা যায় না ওকে। এই চুলের জন্য স্কুল থাকতে কত মার খেয়েছে তোর কাকার কাছে, এখন কি আর সেই শাসন করা যায়? আমার পোলার বয়সই বা কত হয়েছে রে? পোলা পানি বুদ্ধি শুদ্ধি এখনো হয় নাই, তাই ঘরে বউ পাওয়ানোর পর দেখি সব ঠিক হয়ে যাইব। লাজুক হাসলো মিথি। সরে গেল সে ফোনের সামনে থেকে। শারফান আর তাকে নিয়ে দুই চা নানান জল্পনা কল্পনা করতে থাকলেন। এরপর শামসুল সাহেব শেয়ার লিখে দেওয়ার পর থেকে শারফানের প্রতি পরিবার আলাদা অধিকারবোধ অনুভব করছেন। মেয়ের জামাই করা হবে বলে তো ভাতিজাকে শেয়ার দিতে বেশি ভাবলেন না, এমনই চিন্তাধারা তাদের। তাই তারা ধরে নিয়েছে শারফান আজ থেকে তাদের বাড়ির জামাই পুরোপুরি। সাকিবুল সাহেব ছোট ভাই শাফিউলের মতো ফরিদপুর থাকে না, পরিবার নিয়ে ঢাকাতে বসবাস শুরু করেছেন বহু বছর আগে থেকেই। কিন্তু শাফিউল সাহেব ফরিদপুরের মায়া কাটাতে পারেনি, তাই যতই দৌড়াদৌড়ি করতে হোক ঢাকাতে, তবুও ফরিদপুর ছেড়ে চিরতরে ঢাকায় বসবাসের কথা ভাবতে পারে না নিজের বাবা চাচার মতোই। ছেলেকেও ঢাকাতে পড়তে পাঠাতে একদমই রাজি ছিলেন না। মাধ্যমিক পরীক্ষার পর প্রায় সকল বন্ধুরা ঢাকায় পড়তে চলে যাচ্ছিল দেখে শারফান এমন জেদ ধরেছিল যে বাধ্য হয়েই ওকে পাঠাতে হয়েছিল বড় ভাইয়ের কাছে। কিন্তু উচ্চ মাধ্যমিকের পর ছেলে আরেক জেদ ধরল, বন্ধুদের সাথে মেসে থাকবে, আর নয়তো আলাদা ফ্ল্যাটে তুলে দিতে হবে ওকে। চাচার বাসায় নাকি প্রাইভেসির সমস্যায় ভুগছিল সে। এক্ষেত্রে অবশ্য শাফিউল সাহেব তেমন অরাজি ছিলেন না। ব্যবসার কাজে তাকেও গিয়ে থাকতে হয় ভাইয়ের বাসায়। ছেলের কথাতে তিনি প্রয়োজন অনুভব করলেন ঢাকাতেই স্থায়ীভাবে থাকা হোক বা না হোক, নিজেদের আলাদা একটা বাড়ি থাকা অবশ্যই প্রয়োজন। এরপরই শারফানকে আলাদা ফ্ল্যাট কিনে দিয়ে ওকে একা থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। বছর 3 গেলে দ্বিতীয় আরেকটি বাড়ি করলেন তিনি ভাড়া দেওয়ার উদ্দেশ্যে। সে বাড়ি বর্তমান 4 তলা, ভবিষ্যতে আরও বাড়বে। ব্যবসা থেকে যতটুকু যা মুনাফা পেতেন শফিউল, তা বেশিরভাগ ফ্ল্যাট বাড়ি তৈরির কাজে ব্যবহৃত করে এসেছেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে সাকিবুল সাহেব এমপি নির্বাচিত হলে তিনি ব্যবসাতে তেমন সময় দিতে পারছিলেন না। একা একা হিমশিম খেয়ে যাচ্ছিলেন শাফিউল। ওদিকে ছেলেটাও দিন দিন বকে যাচ্ছে। এই দুই চিন্তা থেকে ছেলের কাঁধে অল্প বয়সে বড় দায়িত্বের ভার তুলে দেন। ছেলে যতই উচ্ছেনে যাক, মনের কোথাও একটা ছেলের প্রতি বিশ্বাস কাজ করত। তাই ম্যানেজারের চেয়ারে ওকে বসাতে তেমন ভয় পাননি। এই বিশ্বাসটুকু কারণ আছে অবশ্য, সেটি হলো তার ছেলের মাঝে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা আর বিচক্ষণতার গুণ আছে কিনা। নিজের গাড়ি বাড়িতে রেখে সে বাবার সাদা হাইস গাড়িতে চড়ছে শারফান। গাড়িতে বসা বন্ধুবান্ধব সকলে নির্বাচিত নানান কথাই ব্যস্ত, কিন্তু সে চুপচাপ সিটে মাথা ঠেকিয়ে বসে আছে। লম্বা সোজা চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে চোখে মুখে পড়ে বিরক্ত করছে। সেটাও আপাতত চুপচাপ সহ্য করছে সে। ঘুম ভালো না হওয়ায় আর মাথা ব্যথায় মন মেজাজ জঘন্যভাবে চটে আছে ওর। আয়তাকার কালো চোখ জোড়ে রক্ত জবার মতো দাড়িতে ঢেকে থাকা ডিম্বাকৃতি মুখের চোয়ালও কঠিন হয়ে আছে। চুলগুলো তো এখন অবধি চিরুনি চালানোর সুযোগ হয়নি। কোনোরকম ফ্রেশ হয়ে নাস্তা করে সঙ্গী সাথী নিয়ে বের হতে হয়েছে চাচার প্রতীকী প্রচারের কাজে। জায়গায় জায়গায় বিলবোর্ড
আর পোস্টার টাঙ্গানোর কাজও দেখতে হচ্ছে, কিন্তু সবটাই করছে সে তিক্ত মেজাজ নিয়ে। এখন এসে ঢুকলো ওদের গাড়িটা বন্ধু সোহানের এলাকাতে। গাড়ি থেকে নেমে সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে শারফান সোহানকে কল লাগালো। সেই সময় আরেকটা হাইস গাড়ি এসে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল ওর গাড়ির মুখোমুখি। ফোন কানে ধরেই হালকা ঘাড় বাঁকিয়ে তাকালো শারফান সেদিকে। নেমে এলো সাদা পায়জামা পাঞ্জাবি ফর্সা মতো একটা পুরুষ, খোঁচা দাড়ি, মুখে চুলগুলো ব্যাক ব্রাশ করা, কিন্তু ওর মতো স্টাইলিশ করতে পারেনি লোকটা। চোখে কালো রোদ চশমা, তার স্বাস্থ্য অবশ্য ওর মতোই কিছুটা ভারী, কেবল উচ্চতায় ওর থেকে একটুখানি কম। পাশ থেকে সাদ্দাম কানে কানে বলল, চিনোস নাই? ফারনাস ভাই, স্বতন্ত্রের দাঁড়ানো সেই ফারনাস কবির। তাকে শারফান দেখেছে বোধহয় বহু আগে, কিন্তু মুখটা বিশেষ খেয়ালে ছিল না। তার পোস্টারও এখনো অবধি চোখে পড়েনি। সাদ্দাম বলা পরই সে মনে করতে পারল ফারনাজকে। চশমাটা চোখ থেকে নামিয়ে গাড়ির দরজার কাছে দাঁড়িয়ে ফারনাজ শারফানের উদ্দেশ্যে রুক্ষ স্বরে ও করে উঠল, আঙ্গুলের ইশারায় ওকে কাছে ডাকলো। শাফিউল হকের পোলানা তুই, এদিকে আয়। টন কল রিসিভ করেছে। প্রখর রোদের কারণে শারফান চোখ কুঁচকে ফারনাজের দিকে চেয়ে কথা বলা শুরু করলো। উঠিস নি এখনো? ফোনে জবাব দিলে তাকে নিজের ভরাট কণ্ঠে জানালো, তোর বাড়ির রাস্তায় আমার গাড়ি, ওয়েট করছি। ফারনাজ শক্ত চোখে তাকিয়ে দেখতে থাকলো তার ডাক অবজ্ঞা করা শারফানের আচরণ। কি মনে করে নিজেই এগিয়ে এলো সে, সাথে এলো তার সাগরেদগুলো। শারফানের হাতে থাকা আইফোন 16 প্লাস ফোনটা দেখে সে কিছুটা ওজন করতে পারল ওকে। ফোনটা এখনও পর্যন্ত বাংলাদেশে সহজলভ্য হয়নি বোধহয়। তার আগেই ছেলে ব্যবহার শুরু করেছে, দেশের বাড়ি থেকে এনেছে বোধহয়। টাকার দাপট সাথে নিয়ে চলে ছেলে, বেশ বুঝতে পারল ফারনাজ। ভারী শরীর আর চেহারার বেপরোয়া ভাব দেখে কিছুক্ষণ চুপচাপই তাকিয়ে থাকলো, তারপর বলল ঠান্ডাভাবে, এই ওয়ার্ডের ভোট ফারনাস কবির ছাড়া অন্য দিক ঢুকবে না, সেটা মনে হয় সাকিবুল হক জানায়নি তোকে। আচ্ছা সমস্যা নাই, আসছিস সে যখন তখন ঘোরাঘুরি কর কেবল। বুড়ো উঁচু করে আঙ্গুলের ইশারায় মসজিদের অপর পাশে থাকা বাড়িটাকে দেখালো। ওই সৈয়দ বাড়ির গেট পার হবি না। আমি এই এলাকায় থাকি বা না থাকি, কিন্তু এখানে নতুন কে আসলো, এসে কোথায় কি করলো, সবই নিউজ হয়ে আছে আমার কাছে। তো মনে থাকবে কি বললাম? শেষবারের মতোই বললাম কিন্তু। পেছনে থাকা শারফানের বন্ধু আর চেলাগুলো ওকে মনে মনে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। এমন হুমকি ধামকি আদেশ সূচক কথাবার্তা শারফান গায়ে সওয়াতে পারে না তেমন একটা, ছোট থেকেই। আর এখন কিনা সেটাই ওকে শুনতে হচ্ছে চাচার প্রতিদ্বন্দ্বীর থেকে। তফসিল ঘোষণার পর ঢাকা শহর বিভিন্ন জেলায় খুনোখুনির ঘটনা ঘটে গেছে। ফরিদপুরও যে আজকে থেকে গরম হবে তা বুঝতে বাকি নেই কারণ। আহারে, উচিত ছিল এমন কিছুর প্রস্তুতি নিয়ে মাঠে নামা, কি ভুলটাই না করলো তারা। ফারনাজ কবির নিশ্চয়ই এই বোকামি করেনি, কিন্তু শারফান যদি শুরু করে হাতাহাতি, তার কি আর চুপচাপ কেটে পড়তে পারবে? সাদ্দাম আর রিপন ভাবল কানে কানে বলবে শারফানকে আপাতত শান্ত থাকতে, কিন্তু তার বলতে হলো না। তাদের ভয়মুক্ত করে শারফান চুপই থাকলো ফারনাজের দিকে চেয়ে। ওকে চুপ থাকতে দেখে ফারনাজ কথা বাড়ল না আর বিদায় নিল সে সময়ই দেখা গেল গলি থেকে বেরিয়ে আসছে সোয়ান, শার্টের বোতাম লাগাতে লাগাতে। সানার বাড়ি পার হওয়ার আগে শারফান গলা ছেড়ে বলে উঠল, ওখানেই দাঁড়া। ছেলেপুলোদের যে কাজ বুঝিয়ে দিয়েছিল তা পূরণ করতে বলে সে এগিয়ে এলো দুই বন্ধুকে নিয়ে সোহানের কাছে। ঢোক সৈয়দ বাড়ি। সোহানের হাতে ইস্তেহারের কাগজগুলো তুলে দিয়ে বলল বন্ধুদের, ফারনাজ বান চাচার বাড়ি ঢুকতে নিষেধ করলো কি কারণে? আমাদের চেহারা দেখে ওর চাচার বাড়ির বুট কি আমাদের হয়ে যাবে ভাবছে? বলে উঠল রিপন। কথাগুলো শুনে সোহান অবাক হয়ে শারফানকে জিজ্ঞেস করতে যাবে ব্যাপারটা, তার আগে শারফান একটা সিগারেট বের করে জ্বালাতে জ্বালাতে উত্তর দিল, মনে হয় ওর না হওয়া শ্বশুরের মেয়ের সাথে গতকাল ফাইজলামি করেছি। সেন্টুর মতো ছেঁচড়া স্পাই, সেটাই ওর কানে তুলে দিয়েছে। ফারনাজ ভাইয়ের সাথে কোথায় কখন কথা হলো তোর? কি বলছে তোকে? অবাক সোহানের প্রশ্নগুলো না শোনার মতো করে শারফান সানার বাসায় দিকে এগোলো। সিগারেটের দু আঙ্গুলে ফাঁকে ধরা, এখনও টান দেয়নি তাতে। ফারনাজের কথায় মাথাটা বেজায় গরম হয়ে আছে।
তবু কিছু একটা ভেবে সে নীরবেই হজম করে গেছে হুমকিটা, কিন্তু ভুলবে না। সানাতের বাড়ি দোতলার কাজ সম্পূর্ণ হয়নি, কাজ শুরু হতে আরও 2 বছর দেরি। তাই ছাদটাকে ফুলের গাছে ছোট একটা ছাদ বাগান তৈরি করেছে সানা। নাজমা বেগম এর ফাঁকে অবশ্য 1-2টো সবজি গাছও রোপণের ব্যবস্থা করেছেন। ভালো রোদ লাগবে এমন জায়গাতে টবগুলো পরিবর্তন করে রাখতে ব্যস্ত সানা। দিনাও একটু আধটু সাহায্য করছে তাকে। কেবল মিহা ছাদের কোনায় বসে বোনের সদ্য কেনা টাচ ফোনটাতে বোনের ফেসবুক অ্যাকাউন্টে ঘোরাফেরা করছে। দুপুর প্রায়। সৈয়দ মোস্তফা কলেজে আসেন এখন। সানার মা আর দাদি বড় ওঠানের একপাশে বানানো ঢেকি ঘরে চাল ছাটাতে ব্যস্ত। গ্রামের খুব ভেতরে ছাড়া ঢেকি দেখা যায় না, কিন্তু সানার দাদির জন্য ছোট ছেলে মোস্তফা শহর অঞ্চলে বসবাস করেও বাড়িতে ঢেকি কলের ব্যবস্থা রেখেছেন অনেক আগে থেকেই। ছেলের বউ হয়ে নাজমা বেগমও শাশুড়িকে খুশি রাখার হাজারো মেশিনের পরিবর্তে ঢেকি ব্যবহার করেন। এরই মাঝে শারফান বাসার মূল ফটক খোলা পেয়ে নির্দ্বিধায় ভেতরে ঢুকে পড়ল হনহনিয়ে। ঢুকেই সোহানকে ইশারা করল ঘরের দরজার কড়া নাড়তে। নিচতলায় কেউ এসে ডাকাডাকি করছে তা মিহা শুনল, কোনো কথা বলল না। ভাবলো মা গিয়ে দেখবে। মিনিট 2 যেতেই সোহান আবারও ডেকে উঠল। নাজমা বেগম শুনতে পেলেন। তিনি চেঁচিয়ে মেয়ে দুজনকে বললেন খুলে দিতে। আরামে বসেছিলাম, এখন আবার নিচে নামতে হবে দেখে বিরক্ত হলো মিহা। মনটা তার কেমন জানি ভালো নেই। ফার্নাজের দেখা পাওয়ার পর থেকে সিঁড়ি বেয়ে নেমে আসতে আসতে দেখলো ঘরের সামনে 4 জন ছেলেকে। সে মুখোমুখি দাঁড়ালো সোহানের। কি চাই? না আব্বু নেই, কিছু বলার থাকলে বলেন, আসলে জানিয়ে দিব। সোহানের হাতে সাতা মার্কার লিফলেট দেখে তার মিষ্টির আচরণও বিরক্ত লাগলো মেহার। ও ভোট চাইতে আসছেন? জানেন না ফার্নাস ভাইয়ের চাচার বাড়ি এটা? তাকে রেখে আপনাদের ছাতাতে ভোট দিতে যাবে কে এই বাড়ি থেকে? হুদায় সমনষ্ট করতে আসছেন ভাই? মাফ করেন, অন্য জায়গায় চেষ্টা করুন। সোহানের মৃদু হাস্য মুখটাই অপমানের আসলেকে হাসিটা বিব্রতকর হাসিতে পরিণত হলো। সাদ্দাম আর রিপনকেও দেখালো হতবুদ্ধি। ওরা কি ফকির? চালডাল ভিক্ষা করতে আসছে নাকি যে ফকিরের বলা ডায়লগ মারছে মেয়েটা? এদিকে শারফান দাঁতে দাঁত চেপে শুনে যাচ্ছিল ফারজানকে নিয়ে বলা মেহার কথাগুলো, কিন্তু শেষ কথাতে আর মেজাজ ধরে রাখতে পারল না সে। চুপ, যাও গিয়ে বড়দের ডেকে আনো যাও। কেঁপে উঠল বুকের ভেতরে ছোট্ট হৃদযন্ত্রটা। বন্ধ হয়ে গেল মনে হলো মেহার। শারফানের হুষ্টপুষ্ট দেহের প্রশস্ত বুক, উঁচু স্কন্ধ, মোটা বাহু, লাল দুটি চোখ, এলোমেলো বড় বড় চুল, রাগে শক্ত হয়ে যাওয়া চল আর সিগারেট পোড়া কালছে প্রায় পুরো ঠোঁট দুটো সে মনে প্রাণে বিশ্বাসই করে নিল শারফান সন্ত্রাস বাহিনীর বস। 40 কেজির পাতলা শরীরটা নিয়ে ভয়ে আতঙ্কে ফড়িংয়ের মতো উড়াল দিল সে ছাদে। বোনের কাছে ছুটে এসে জানালো ভীত স্বরে, এই আপু, ছাতা মার্কাওয়ালা ওই ব্যাটা এক সন্ত্রাস লিডারকে পাঠিয়েছে ভোট আদায় করার জন্য। কি ভয়ঙ্কর গলায় আমাকে ধমক মারলো। বাল পাকনা পোলাপান বলে যে দরজাটা বন্ধ করে দিয়ে আয় প্লিজ। আমি ভয়েই দৌড় দিয়েছি। হ্যাঁ। বিস্মিত হয়ে হাতে লাগা মাটি ঝাড়তে ঝাড়তে সানা উঠে দাঁড়ালো। সিরিয়াসলি সন্ত্রাস লিডার আসছে? তোকে এই পাকনা কথা কে বলেছে? সাথে আবার এলাকার সোহান পোলারাও আছে। এই তাহলে সন্ত্রাসের সাথে হোসেন কি করবে? দিনা কপাল কুচকে বলল সানাকে, তোর বনিতা কি বলে এসেছে ওদের উল্টোপাল্টা? উল্টাপাল্টা বললেও ভোট চাইতে এসে ধমক লাগাবে কেন? পাকনা মেয়ে, পাকনা পোলাপান বা বলে কোন সাহসে? ওনা ভালোভাবে গায়ে জড়িয়ে নিচে যাওয়ার সিদ্ধান্ত নিল সানা। ধর এই বালছাল। লিফলেটের কাগজগুলো সাদ্দামের কাছে ছুড়ে দিল শারফান। আমি বের হয়ে যাচ্ছি বলে সত্যি বেরিয়ে যেতে উদ্যত হলো সে। কেউ বাধা দিল না ওকে। ও থাকলে ওর মুখ থেকে আর ভালো কথা বের হবে না এই মুহূর্তে। তার থেকে ওর চলে যাওয়া ভালো মনে করলো সবাই। কি হয়েছে আপনাদের? সহসা আরেক নারীর গলা পেয়ে ছাদের সিঁড়ির দিকে তাকালো সোহানরা। সানা দাঁড়িয়েই রইল সিঁড়িতে, গম্ভীর মুখশ্রী করে বলল, ভোট চাইতে আসছেন ভালো কথা, ধমকাধমকি গালাগালি করে ভোট নিতে চান নাকি? গেটের বাইরে সবে এক পা এগিয়েছিল শারফান। ওভাবে দাঁড়িয়েই ঝট করে ঘাড় ঘোরালো সে সানার কণ্ঠ পেয়ে।
কি এমন বলেছিল আপনাদের? চলে যেতে বলছিল, যেমনে ভিক্ষুকদের বিদায় করা মানুষ। মাফ করেন, অন্য জায়গা চেষ্টা করেন। নালিশ গলায় কথাটা জানালো সাদ্দাম। এবার সানা হলো অপ্রস্তুত। দিনাও সঙ্গে সঙ্গে ছিল ওর। সাদ্দামের কথা শোনা মাত্রই সে ফিক করে হেসে ফেলল। নম্র গলায় তখন বলল সানা, ভাইয়া, ও ছোট মানুষ, কিছু মনে করেন না আপনারা। হিসেবে আবার কিন্তু ওর কথা ভুলও ছিল না। ক্যান্ডিডেটের নিজের বাড়ির লোক তো আর বাইরে ভোট দেবে না, কিন্তু ওর বলার ওয়ে আর কি ভালো হয়নি। অথচ ভোটটা দেওয়া উচিত জনগণের যোগ্য প্রার্থীকে। বলতে বলতে গেটের কাছ থেকে আশঙ্কিক ফিরে এলো শারফান। পরম আত্মীয় যদি অনভিজ্ঞ অযোগ্য হয়, কেবল আত্মীয়তার দোহাই এই গুরুত্বপূর্ণ ভোটগুলো নষ্ট হতে দেওয়া উচিত? বিদ্যুৎ গতিতে গেটের দিকে তাকালো সানা। মেহাও দাঁড়িয়েছিল উপরে সিঁড়িতে, তবে ওকে দেখতে পাচ্ছিল না কেউ। শারফানের গোলা শোনা মাত্রই সে, ওই লোক আপু, ওই লোকই সন্ত্রাস বলে চেঁচিয়ে উঠল ওপর থেকে। বোনের কথায় আবার সানা বিব্রত হয়ে পড়ল ছেলেগুলোর সামনে। মেহার কথাতে সোহানদের উপর নজর একবার উপরে গেল। শারফানকে সন্ত্রাস বলতে দেখে হাসল তারা। হাসতে হাসতে শারফানকে চোখের ইশারায় শান্ত থাকতে বলল সোহান। তবে সানার কাচুমাচু হওয়া চন্দন বর্ণের চোখা মুখটা দেখার মতো। শারফানের প্রচণ্ড ভট কণ্ঠটা গতকাল একবার শুনি যেভাবে মনটা ধাক্কা খেয়েছিল ওর, এখন দ্বিতীয়বার এত কাছ থেকে শুনে গতকালের চেয়েও দ্বিগুণ জোরে খেলো ধাক্কাটা। আবার মেহের কথাকেও গুরুত্ব দিতে বাধ্য হলো। দাম্ভিক পদচারণা শারফানের। এসে দাঁড়িয়েছে সোহানের পাশে। তাকে আগা পাঁচতলা দেখতে দেখতে সত্যি ওর মনে হলো এ ছেলে সন্ত্রাস লিডার হলেও হতে পারে। অত্যাধিক জলদগম্ভীর যে কণ্ঠ শুনে সে মুগ্ধ হয়েছিল, সেই কণ্ঠ আর শারীরিক কাঠামো, চেহারার ভাবগতিও আসলে সুবিধার ঠেকছে না তাকে সামনাসামনি দেখে। শারফানও স্থিরভাবে দেখছে সানাকে, উপনিষ সবটাই জহুরি দৃষ্টিতে। এমন দৃষ্টির মুখে সানা পড়ে শুধু ভেতরে ভেতরেই না, বাইরে থেকেও গুটিয়ে যেতে চাইল। আড়ষ্টতার আড়ালে দিনার হাতটা চেপে ধরে সোহানকে বলল, আম্মুকে ডেকে আনছি, আম্মুর সঙ্গে কথা বলেন আপনারা। আর ডাকতে হবে না, জবাব দিল শারফান স্বাভাবিকভাবে। কিন্তু তা তো চমকালো সানা। তীক্ষ্ণ নজর তো ফেলছে না লোকটা তার উপর থেকে। তাছাড়া শারফানের সাধারণ স্বাভাবিক কথাবার্তা যেমন শোনায়, গাম্ভীর্যপূর্ণ কথাও তেমন শোনায়। সোহানের হাত থেকে দুটো লিফলেট নিয়ে সে এগিয়ে ধরল সানা আর দিনার উদ্দেশ্যে। সে ধরে নেবে আর কি। দিনা ধরল না দেখে সানাই ধরল কাগজ দুটো। সে সময় একবার ভুলবশত শারফানের একরোখা চাহনিতে চোখ পড়তেই শারফান বলে উঠল, ফারনাজ কবিরকে এবার দল থেকে নিষেধ করেছিল দাঁড়াতে, কিন্তু সে সরাসরি নেত্রীকে অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হলো। একই দলে রেশারেশি করে চলা লোকের বুদ্ধি বিবেচনায় ঘাটতি থাকে। সোহান বন্ধুকে দ্রুত বাধা দিল। সানা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো, কিন্তু শারফানের সাংঘাতিক নজর আটকে থাকায় বুঝতে পারল না ওর মাথাটা নড়েনি। বাসা থেকে বের হওয়ার মুহূর্তেই শারফান পিছন ফিরে সানাকে দেখে নিল একবার ঠান্ডা চোখে। তাতে জমে যাওয়া সানার ভীত মনটা বলল, আমার পান্থই ভালো, আমার পান্থর চিকন গলাই ভালো। ওই দেখ সেন্টু হারামজাদা। সাদ্দাম দেখল মসজিদ থেকে বের হতে থাকা সেন্টুকে। সেন্টু দেখল শারফানদের সানার বাসা থেকে বের হতে। তাকে ডাকার আগে সেই একগাল হাসি নিয়ে এগিয়ে এলো শারফানের কাছে। আসসালামু আলাইকুম সায়াফ ভাই। পকেটে ডান হাত পুড়ে দাঁড়িয়ে পড়ল শারফান। সেন্টু হাসি মুখে বাকিদের সালাম দিয়ে সাদ্দাম বিড়বিড়িয়ে বলল সোহানকে, শেয়াল যখন বাটপাড়ি করতে সিংহের কাছে আসে। হাসলো সোহান ঠোঁট টিপে। শারফান জিজ্ঞেস করলো সেন্টুকে, কয় রাকাত পড়লি নামাজ? জোহরের যে কয় রাকাত পড়া লাগে ভাই? ক্যাবলা হাসিটা হাসতে হাসতে বল সেন্টু। কয় রাকাত পড়া লাগে? শান্তভাবেই জিজ্ঞেস করলো শারফান। কিন্তু সেন্টু বিপদের আভাস বুঝলো যেন কিভাবে। দাঁত বের করা হাসিটা তার বিদায় নিল চট করে। ইতিউতিকু চেয়ে বলল, ইয়ে ভাই, 8 রাকাত মনে হয়। মনে হয় কথাটা পরিষ্কার শোনা গেল না সেন্টুর। 8 বলা মাত্রই বেচারা ও মাগো করে উঠে গরম হয়ে ওঠা গলাটা চেপে ধরল। সিটকে সরে এলো শারফানের থেকে দূরে। হাতটা সরালে বাকিরা দেখতে পেল কালো হয়ে ওই গালে শারফানের আঙুলের ছাপ পড়ে গেছে। এদিকে আয়।
ডাকলো শারফান সেন্টুকে। ব্যথায় সেন্টু চোখ টলমলো করছে। বয়সে এক পাও এগুলো না। ধমক লাগাই শারফান। কাছে আয় বুক। ভীত পায়ে কিছুটা এগিয়ে এসে দাঁড়ালো তখন সেন্টু। তাকে জিজ্ঞেস করলো শারফান। শুনবি না, মার খেলি কেন? সেন্টু কোনো কিছু বলল না। গালটা চেপে ধরে কান্না চোখে তাকিয়ে থাকলো শারফানের দিকে। শারফান তাই নিজেই জবাব দিল, নামাজ কয় রাকাত তার উত্তর ভুল দিয়েছিস। ঠিকঠাক জেনে তারপর নামাজে যাবি, বুঝেছিস? মাথা ডানে কাত করে সাই দিল সেন্টু। তারপর তাকে বলল শারফান, আমার বাপের বাসায় কেয়ারটেকার হয়ে বেতন যা পাস তার পাবি না তুই, তোর চাকুরি নট। বলে আর দাঁড়ালো না। লম্বা লম্বা পা ফেলে চলে গেল গাড়ির দিকে। এক পলকের ভেতর হঠাৎ চাকরি হারিয়ে সেন্টু প্রতিক্রিয়াটুকু দেখানোর সুযোগ পেল না। শারফানের পেছন ছুটল আহাজারি করতে করতে। এই পুরোটা দৃশ্য ছাদে দাঁড়িয়ে দেখলো সানারা 3 বোন। ওদের বিস্মিত হওয়া চেহারাগুলো দেখে মনে হচ্ছে সেন্টুকে দেওয়া থাপ্পড়ের ওজন কতটা ভার ছিল তা ওরা ছাদে দাঁড়িয়ে থেকে মেপে নিতে পেরেছে। দিনা আর মিহা শারফানের চলে যাওয়া গাড়িটার দিকে তাকিয়ে তখনও। এর মাঝে সানা বিস্ময় কণ্ঠে স্বগোক্তি করে উঠল, কেবল নামাজের ওয়াক্ত ভুল বলার জন্য এরকম 82 সিক্কর চর দিল। এই শালা, সেকেন্ড টাইম ভোট চাইতে আসলে তোরা 2 জন আর সামনে যাবি না কিন্তু। শালা চোখ ভালো না, তোকে যেমনে দেখছিল যেতে যেতেই ঘুরে দেখছিল। সানার দিকে ভয়ত চোখ করে তাকালো সে। মনে হচ্ছিল তোর বডি পার্টস চোখ দিয়ে গিলে খাচ্ছে। গেটই খুলবো না শালার ব্যাটারে দেখলে, আক্রোশ নিয়ে বলল মেহা চকিতে। কিন্তু সানা নির্বিকার। ওর বিস্ময় কেটে গিয়ে এবার কৌতূহল জেগেছে শারফানকে নিয়ে। শীতের বেলা ছোট হয় আর শীতে ঠান্ডার সমস্যা প্রচণ্ড বেড়ে যাওয়ায় শীতকাল সানার কাছে বিরক্তিকর। রিয়ার কল পেয়ে মাত্র 1.5 ঘন্টা হলো রিয়ার বাসায় এসেছে সে। আরও 2 জন বান্ধবীও এসেছে। উদ্দেশ্য ছিল সবার গ্রুপ স্টাডি করা, কিন্তু বান্ধবীরা একত্র হলে বাড়তি সময় তো প্রয়োজন আড্ডার জন্য। আড্ডা দেওয়া শেষে অঙ্ক করতে বসতে না বসতেই সন্ধ্যা লেগে গেল। তেমন কিছুই করতে পায়নি। বাসে ফিরে বাবা তো রাতে ওর খাতা উলট পালট করে দেখবে কি অঙ্ক করে এসেছে তার মেয়ে। তাই চিন্তা এটাই সানায় কি দেখাবে সে বাবাকে। বিরক্ত আরও বাড়ল কারেন্ট চলে যাওয়ায়। চার্জার লাইট নিয়ে ওরা যাও বা কাজ চালাচ্ছিল, কিন্তু হট্টগোল বেঁধে গেল অনি ঘরে। এসে চার্জার লাইটটা নিয়ে গেল অনি। রিয়া তাই পিছু পিছু দেখতে গেল ওই অবেলায় ভাইয়ের ঘরে একগাদা ছেলেদের কী কাজ। আজ তো কোনো ছাত্র পড়াবে না বলে গতকাল শুক্রবার পড়িয়ে দিয়েছে অনি সবাইকে। একটু পর ফিরে এসে জানালো সে বান্ধবীদের, ভাইয়ার বন্ধুরা সহ আরও অনেক পোলাপায় নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা কথাবার্তা চলছে। তাহলে আজ আর হবে না, কি করবি? চল বের হয়ে পড়ি আমরা, যাওয়ার পথে বাজার করে নিয়ে যাব নে। ওরা 2 জন মেসে থেকে জুইরিয়া আর সানাকে বলল, এই জন্যই বলছিলাম তোরা আমাদের মেসে আয়। ওয়াচিত্র টাওয়ার আর আমার বাসার দূর তো জানিস ছাগল। রিয়ার তো তাও কিছুটা কাছে, আমার কি কাছে? আচ্ছা আজকের মতো যা তোরা, পরের সপ্তাহে বনবাসে আবার। জুই আর রত্নাকে বলি রিয়া সানাকে জিজ্ঞেস করলো, একা যেতে পারবি? পারবো না কেন? সন্ধ্যা হয়ে গেছে তো, নাকি আঙ্কেলকে ফোন দিয়ে বলবি এসে নিয়ে যেতে? আরে অন্ধকার তো হয়ে যায় নাই, একাই যেতে পারবো না। দাঁড়া, তোর বাপের ভয় আছে আমার। অনি ভাই ফ্রি হবে কখন শুনে আসি, তারপর আমি আর ভাইয়া তোকে এগিয়ে দিয়ে আসবো। সৈয়দ মোস্তফা মেয়ে 2 জনের বেলাতেই ভীষণ রক্ষণশীল মানসিকতার। আজ পর্যন্ত সানা বা মিহা কেউই বিকেলের পর একা একা কোথাও যাতায়াত করেনি, করতে দেয়নি ওদের বাবা। ব্যতিক্রম যেদিন ঘটেছিল সেদিন রিয়া মুখোমুখি হয়েছিল মোস্তফা সাহেবের শাসনের। সেজন্যই বান্ধবীর প্রতি তার এতটা খেয়াল। নির্বাচনের আমেজ কেমন তা রিয়ার জানা ছিল না, তবে এবারই জানতে পারছে সে। দরজার পাশে দাঁড়িয়ে উকি দিল অনির ঘরে। সবার কেন্দ্রবিন্দুতে আছে শারফান। কিছু কাগজপাতি হাতে ওকে ঘিরে বসা আর দাঁড়ানো ছেলেগুলো খুব মনোযোগ দিয়ে কথা শুনছে ওর। কথা শেষ না হওয়া পর্যন্ত রিয়া ভাইকে ডাকও দিতে পারছে না। হঠাৎ চোখ পড়ল অনির বোনের দিকে। তুই এখানে দাঁড়িয়ে কি করিস? মার কাছে যেয়ে দেখে আয় তো, নাস্তা রেডি হয়েছে নাকি? তোমার সাথে একটু দরকার ছিল ভাইয়া, বাহিরে আসো। পরে শুনছি, যা আগে দেখে আয়।
সানাকে একাই যেতে হবে বুঝতে পেরে রিয়া এসে সানাকে জানালো তা। সানা তাই ঝটপট বেরিয়ে পড়ল যাতে পুরোপুরি অন্ধকার হওয়ার আগে রিক্সা নিতে পারে। কথাবার্তা শেষে শারফান অনিকে বলল, তুই সবাইকে নিয়ে বের হয়ে যায় এখনই। 9টার আগে এলাকা সফর দেওয়া শেষ হয়ে যেন। মিটিং শুরু করবে কাকা 10টার ভেতরে। আমার বাসায় চলে আসি সবাই তার আগেই। আচ্ছা বের হচ্ছি, হালকা কিছু নাস্তা পানি করে যাক ওরা। তাহলে নাস্তা করা? আমি বের হব এখনই, বসার সময় নেই আর। আরে অল্প স্বল্প খেয়ে তারপর বের হ, মা পিঠা নিয়ে আসছে। আমি পিঠা খাই না জানিস না, ওদের খাওয়া, কিন্তু দেরি করিস না বেশি। ছেলেগুলোর থেকে বিদায় নিয়ে শারফান বেরিয়ে পড়ল বাসা থেকে। নিচের লাল রঙা সেডান এখন ওর সাথে। যেতে হবে বাস স্ট্যান্ডে ফুপাতো ভাইকে এগিয়ে নিয়ে আসতে। ওরই সমবয়সী সে 3 বছর হলো স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়া গিয়েছে। দেশে ফিরেছে দিন 15 হলো। মামার নির্বাচনী কাজ করতে ঢাকা থেকে রওনা দিয়েছে। পৌঁছে যাবে আর আধা ঘন্টার মাঝেই। গলিতে ঢুকলো শারফানের গাড়িটা। বেশ দূরে তাকাতেই দেখলো রাস্তার মাঝখান জুড়ে একটা মেয়ে হেঁটে চলেছে। হেডলাইটের আলো পড়তেই মেয়েটি সরে যাচ্ছিল। তারপরও সে হর্ন বাজালো সতর্কতার সাথে, কিন্তু কান ধারালো হর্নের আওয়াজটা অকারণে মনে হলো সানার। বিরক্ত মুখশ্রী করে তাই পেছন মুড়ে দেখলো একবার গাড়িটিকে। তখনই হেডলাইটের আলোয় শারফানের মুখটা দেখতে পেয়ে অভিব্যক্তি বদলে গেল তার। দ্রুত রাস্তার পাশে চেপে গেল, কিন্তু তাকে আতঙ্কিত করে গাড়িটা হঠাৎ এসে ব্রেক কষে দাঁড়ালো তার খুব কাছ ঘেঁষেই। গাড়ির আড়ালে একদম ঢাকা পড়ে গেল সে। চোখ মুখ খিচে তাকিয়ে দেখলো তার দিকে জানালা দিয়ে যে আছে শারফান, সেই দুপুরবেলার মতো। মূলত তার কাছে কেবল মনে হলো শারফানের দৃষ্টি একদম ভালো না, বাজে। এরই মাঝে আবার শুনতে পেল আত্মা কাঁপানো কথা, তোমাকে তো আমার গাড়িতে তুলে নিতে ইচ্ছে করছে। নীরব গলি, আপাতত আনাগোনা দেখা যাচ্ছে না কারোর। মাগরিবের ওয়াক্ত বলে হয়তো সব মসজিদে ঢুকে পড়েছে, কিংবা কেউ থাকলে সানা দেখতে পাচ্ছে না। এমন নিরালা স্থানে ভীষণ পৌরুষপূর্ণ কণ্ঠতে কথাটা শুনে সে মুগ্ধ হওয়া তো দূর, না চাইতো ঘাবড়ালো। গায়ের চাদরটা শক্ত করে ধরে এঁটে রাখলো, হাত ঠোঁট দুটো ছাড়ালো। ধারালো কিছু একটা বলবে এ আশায়, কিন্তু কি বলবে? নাকি বাবাকে কল করবে? দ্রুত। হেই পামকিন, বলো তোমার বডি প্রাইস কত? কত লাখ মুক্তিপণ দাবি করা যাবে ফারনাজ কবিরের কাছে? আচ্ছা, তাহলে রাজনৈতিক প্যাচে পড়ে গেছে কি সে? কিন্তু ফারনাজ ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব থাকলে এই বোকার দাড়ি বেটা ওকে কেন তুলে নেবে ফারনাজ ভাইয়ের আপন বোনকে? নাকি ওকেই আপন বলে ভেবে নিয়েছে? ভুলটা কি ধরে দিবে একবার? যদি ছেড়ে দেয় তাতে ধ্যাত, দাঁড়িয়ে দাঁড়িয়ে গাধার মতো চিন্তাভাবনা শুরু করেছে সে। এত কিছু ভাবার সময় নেই এখন। ভেবে নিল সানা কি করবে। হাতের ব্যাগ আর বইটা শক্তভাবে চাপটে ধরলো। এখনই দেবে এক ভোঁদড়। যদিও 57 কেজি ওজন নিয়ে দৌড়ে দ্রুত পালাতে পারবে কিনা সন্দেহ, কিন্তু দৌড় দেওয়া ছাড়া ভালো কোনো উপায়ও নেই। না থাক, আজকের মতো ছেড়ে দিই তোমাকে, কি বলো? স্টিয়ারিং হুইলে আঙ্গুল নাচাতে থাকলো শারফান, চোখে মুখে দুষ্টামি নিয়ে। সানা ডাগর ডাগর চোখের ভয়ে আর বিভ্রান্ত চাহনি তাকে মজা দিচ্ছে বেশ, কিন্তু ভয়ের সঙ্গে সানার ভেতরে একটি অনুভূতি কাজ করলো। শারফানকে ভয়াবহ দুটো গালি শোনাতে পারার ভীষণ আফসোস সেটা। স্টিয়ারিং হুইলের উপর রাখা 3 আঙ্গুল তুলে শারফান বলল, 3 মিনিটের ভেতর যদি এক দৌড়ে মেইন রোডে চলে যেতে পারো তাহলে ছেড়ে দেব, আর না পারলে। থামলো একটু, মুখটা কপট গম্ভীর করে 5 আঙ্গুল মুঠো পাকিয়ে দেখালো, খপ করে তুলে নেব। বলতে দেরি, কিন্তু আল্লাহ জপতে থাকা হৃৎপিণ্ডটা দাপাদাপি করে ফেটে যাওয়ার আগেই সানা ওর জীবনের সেরা দৌড়টা দিতে দেরি করল না। শীতে আড়ষ্ট হয়ে থাকা অলস শরীর মোটেই নড়তে চায় না। চিরবিড়িয়ে গালি দিল তাই নিজেকেই, শালি কুমড়ো পটাশ, দে দৌড়। আর ওই দৌড় দেখে প্রচণ্ড হাসতে হাসতে শারফান স্টিয়ারিং হুইলে মাথা ঠেকালো। সেই অট্টহাসির আওয়াজ মাত্র 12 হাত দূরে যেতে পারল সানা গুনতে পেয়ে। ওর মনে হলো হিন্দি সিনেমার সেরা খলনায়ক অমরেশ পুরীর হাসি ওটা। দাঁড়িয়ে পড়ে ফিরে তাকালো ও, দেখলো ঝকঝকে দাঁতগুলো বের করে পেছন থেকে ওর দৌড়ানোর চিত্রটা ফোনে ধারণ করে নিচ্ছে হারামি বজ্জাতটা। তা দেখে এবার ওর আরেকটা আফসোস হলো। রাস্তা থেকে একটি ইটের টুকরো তুলে ওই গাড়িটার কাজ ভাঙতে পারতো যদি। ইস,
কি মারাত্মকভাবেই না ভয় দেখালো ওকে। রিক্সা বাসার রাস্তায় ঢুকতে সানার চোখ সানা বড়া। এত লোক কেন মসজিদের মাঠে? স্যামিয়ানা টাঙ্গিয়েছে বা কেন মাঠে? কি হবে এখানে? বাসার সামনে রিক্সা থামলে দেখতে পেল ফার্নাজের গাড়িটা দাঁড়ানো। ওর বাসার গেটের ভেতরে লোকজন আসা যাওয়া করছে। এবার বুঝলো সানা জনসভার আয়োজন করেছে ফার্নাজ। ওই তো মাইক লাগানোর কাজও চলছে। কত রাত চলবে কে জানে। কান মাথা আজ ওর আর টিকবে না বোধহয়। ভাড়া মিটিয়ে গেটের ভিতর ঢুকতেই দেখলো ঘরের সামনে এক গাদা ছেলেপুলে হাতে কলস মার্কা লিফলেট নিয়ে দাঁড়িয়ে কথাবার্তা বলছে। চেনা মুখের মাঝে অচেনা মুখী বেশি। অস্বস্তি নিয়ে তাদের পাশ কাটিয়ে ঘরে ঢুকে পড়ল সে। না ফিরে চেয়েও অনুভব করলো ছেলেগুলো তাকিয়েছিল ওর পেছন দিকেই। ওরকম চাহনিগুলো সবসময় ওকে অনুভবটা দেয় যেন গা ঘিন ঘিন করা কোনো কিট কিলবিল করছে ওর পিঠের মধ্যে। এ কারণেই বড় চাচা আর ফার্নাজ কবিরের উপস্থিতি ওর পছন্দ নয়। তারা যখনই আসে তখনই ওদের সাথে এমন দলবল থাকে। আর আসেও তো তখনই যখন রাজনৈতিক সম্পর্কিত কোনো দরকার থাকে তাদের। উঠানের মাঝখানে নিজেদের আত্মীয় স্বজন গিজগিজ করছে তাদের বংশটা বড় কিনা। যখন ডাক পড়ে তখন সবাই এসে হাজির হয়। এরা যদি আজ থাকে তবে আজ আর বিছানায় জায়গা হবে না ওদের দু বোনের। শারফানের কাণ্ডে এমনিতে মেজাজ চটেছিল বেচারির। আত্মীয় স্বজন আচমকা আগমনে আরও বেশি তেতে উঠল সে। আব্বু আম্মুর ঘরটা পেরোনোর সময় শুনতে পেল বাবা চাচা ফার্নাজ আর কয়েকজনের কণ্ঠ। এর ঘরে ঢোকা মাত্রই মেহার প্রশ্নে মুখে পড়ল, দেরি করলি কেন এত? পরের টেবিলে বই আর ব্যাগটা ঠাস করে রেখেই বিছানায় চিত হলো সানা। দুপুরের ওই সন্ত্রাস কুত্তাটা রাস্তা আটকে কি ভয়টা দেখিয়েছে আমাকে জানিস? কি করেছে? বিস্মিত আতঙ্কিত হলো মেহের মুখটা। এসে দাঁড়ালো বিছানার পাশে। সমস্ত ঘটনা সানা বলতেই মিহা রাগে উত্তেজিত গলায় বলল, ফার্নাস ভাইকে এখনই জানাবো আমি। সাহস কত বড়! সৈয়দ বাড়ির মেয়েকে তুলে নিতে চায়, সেই ক্ষমতা আছে শালার? তোর ফার্নাজ ভাই জানলেই বা কি লাভ হবে শুনি? কবে দেখেছিস বড় ভাই হয়ে আমাদের জন্য কিছু করতে? মুখে মুখেই বুলি ছাড়ে। ছোট চাচা ওনার বন্ধু সমতুল্য। সেই বন্ধু সমতুল্য মানুষকে ওনার মা বোন যেদিন অপমান করেছিল তা জানার পর একটা টু শব্দ করেছিল কোনো প্রতিবাদ? এত আশা করিস কেন তার কাছে তুই? মিহা কিছু বলার আগে সানা আবার বলল, আব্বুকে যতটুকু যা করতে দেখেছিস তা স্রেফ মানবিকতা আর হলো ভাতিজার প্রতি স্নেহ থেকে। বংশের প্রথম ছেলে কিনা, কোলে পিঠে করে বড় করেছিল। সেই আদর ভালোবাসা থেকে না বলতে পারেনি আব্বু। নয়তো খেয়াল করে দেখিস বড় কাকুর সাথে আব্বু কেবল লোক সম্মুখে দায় থেকে কথা বলে। ওই পরিবারের কারোর কাছ থেকে আব্বু কিচ্ছু প্রত্যাশা করে না, তাই আমাদেরও করা উচিত না। তুই যথেষ্ট বুঝদার মেহা, তারপরেও ভুল জায়গায় ভুল আবেগ খরচা করছিস। আর করিস না। যদি কন্ট্রোল করতে নাই পারিস মনে করবি তখন বড় কাকি আর ফারিয়া আপুর বলা কথাগুলো। সৈয়দ গোষ্ঠীর মধ্যে ফারজানের আগে সবচেয়ে বেশি সুদর্শন ছিল সৈয়দ মুস্তাফা। বয়স ভালো, শারীরিক কাঠামো, মুখের শক্তপোক্ত গড়ন এখনও প্রশংসনীয়। তার উচ্চতাতেও ছিলেন সবার থেকে বেশি তিনি। ফার্নাজ এই ছোট চাচারই সব কিছু পেয়েছে। মোস্তফা সাহেবের কাছেও ভাতিজা ছিল খুব আদরের, তাই তিনি ভাই আলাদা আলাদা বাড়িঘর করার পরও ফার্নাজ ছোট চাচার টানে তার কাছে চলে আসতো মাঝে মধ্যেই। বয়স শেষে সানার থেকে 13 বছর বড় হলেও সুঠাম সুন্দর দৈহিককরণের জন্য দেখতে শুনতে তা বোঝার উপায় নেই। ওদিকে অতিরিক্ত প্রেমের উপন্যাসে আসক্ত মিহা 10ম শ্রেণীতে পড়াকালীনই ফার্নাজের সৌন্দর্যে কাবু হয়ে পড়ে। এরই মাঝে রোজার ঈদে বড় ভাইয়ের বাড়িতে মোস্তফা কামাল সপরিবারে দাওয়াত রক্ষা করতে যান। সেদিন দুপুরে গল্প আড্ডার মাঝে সানার দাদি ফার্নাজের সঙ্গে সানার বিয়ে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন ছেলে আর ছেলে বউদের কাছে। ভাই বোনের মাঝে ফার্নাজের বাবা সৈয়দ কবিরই বিত্তবান, আবার রাজনীতিতে ভালো একটি অবস্থানও আছে তার। সে কারণে তার স্ত্রীর সন্তানদের অহংকারটাও সবসময় বেশি। বৃদ্ধা জোহরা খাতুনের কথায় জের ধরে কবির সাহেবের স্ত্রী আর বড় মেয়ে মোস্তফা সাহেবের পরিবারকে হাসি ঠাট্টা চলে প্রত্যক্ষ পরোক্ষ উভয়ভাবে অপমানজনক নানান কথা বলে বসে। সেসব কথার জবাব নাজমা বেগম না দিয়ে থাকতে পারেনি।
আর তার পরপরই দু পরিবারের মাঝে তর্ক বিতর্ক থেকে ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। প্রচণ্ড অপমান হয়ে সেদিন মোস্তফা সাহেব পরিবার নিয়ে বড় ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে আসেন। মা জোহরা খাতুন তখন ভীষণ রেগে বড় ছেলে আর ছেলের বউকে গালাগাল করে চলে আসেন ছোট ছেলের হাত ধরে। ফান্নাজ সে সময় বাড়িতে ছিল না। পরবর্তীতে সে জানলো ছোট চাচার কাছে এসে চাচা ভাতিজার সম্পর্কটাই কেবল বাঁচিয়েছিল, কিন্তু প্রিয় চাচার অপমানের প্রতিবাদ সে করেনি সেদিন। রাত 9:30। মাথা যন্ত্রণার কথা বলে মেহা না খেয়েই লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। সানার কথা মতো বছরখানিক আগে সেই দিনটার কথা শুয়ে শুয়ে স্মরণ করছে সে। সেদিন ফার্নাজ ভাইয়ের বাড়ি থেকে বের হওয়ার পর অটো রিকশাতে বাবার পাশে বসে দেখেছিল বাবার ভেজা দুটি চোখ। কোনোদিন বাবার অমন লাল টকটকে চোখ সে দেখেনি, তাই বিভ্রান্ত হয়েছিল বাবা কি কাঁদছিল। বোনকে জিজ্ঞেস করতে গিয়ে দেখেছিল বাইরে মুখ ঘুরিয়ে বোনও কান্না ঠেকানোর চেষ্টা করছে। দাদিও কাঁদছিল মায়ের পাশে বসে। মা তো নিকাব পরেছিল, নিকাবের আড়ালে, তাই মায়ের কান্না সে বুঝতে পারেনি তখন। কিন্তু সবার কান্নার চাপি বাবার ভিজে আসা চোখ দুটি কেবল ভাবিয়েছিল তাকে। একমাত্র সেই ওই দিন কাঁদেনি, কান ফারিয়াপু আর বড় চাচি কথাবার্তায় তার শুধু মুখের ভাষা খারাপ করে জঘন্য জঘন্য কথা শোনাতে ইচ্ছে করেছিল তাদের। প্রচণ্ড রাগটাই কেবল অনুভব করেছিল সে, আর আশা করেছিল ফার্নাজ ভাই সব জানার পর নিশ্চয়ই রাগারাগি করবে বাড়ির লোককে, কিন্তু কিছুই তো করেনি লোকটা। তারপর যতবারই মানুষটা এ বাড়িতে এসেছে আগের মতো আর সহজভাবে কেউ মিশতে পারেনি তার সাথে। বড় বোনকে দেখে সেও দূরত্ব সৃষ্টি করে ফেলেছে ফার্নাজের সঙ্গে। আগের মতো সে কথাবার্তা হওয়া, কোনো কিছুর আবদার করা তো দূর, সানা দেখা দেখি ফার্নাজের মুখোমুখিও দাঁড়ায় না সে। নিজেকে সে সত্যি বোঝায়, তবুও সেই দিন ফার্নাজের দেখা পাই সেই দিনই মনটা ক্ষণিকের জন্য এলোমেলো হয়ে যায়। মেয়েকে প্রকাশ করতে হয়নি সানার কাছে মনের অসুখের কথা। সানা কিভাবে যেন টের পেয়ে গিয়েছিল তাদের দু বোনের সম্পর্কটা বন্ধুর মতো খোলামেলা হওয়ার পরও এই একটি বিষয়ই আজকের আগে কখনো কথা হয়নি দুজনের। আজই প্রথম সানা পরোক্ষভাবে কিছু বলল যা মেহের মাঝে গভীরভাবে প্রভাব ফেলেছে। তবে সানা বিশ্বাস করে মেহের বয়সের দোষে সৃষ্টি হওয়া তুচ্ছ এই আবেগ মোহ একদিন হারিয়ে যাবে। আর বোনটাও তো ওর খুব শক্ত মনে। মেহা ঘুমিয়েছে ভেবে ঘরের লাইটটা বন্ধ করে দিল সানা, জানালাটা খোলা রাখলো শুধু। রাস্তার কিনারা ঘেঁষেই তো ওদের বাড়িটা, তাই রাস্তার ওপাশে দোকানপাটের আলো অনায়াসে ঘরে চলে আসে। বাড়ি ভর্তি মানুষের মাঝে পড়াশোনাটা সম্ভব নয় বলে এত দ্রুত মেয়েদের শুয়ে পড়তে দেখে কিছু বললেন না নাজমা বেগম। অধিকন্ত ভীষণ ব্যস্ত তিনি নাস্তার আয়োজন করতে। এলাকার মানুষের ভিড়ও শুরু হয়েছে মসজিদের মাঠে। দলীয় ছোটোখাটো নেতাকর্মীদের বক্তৃতা আরম্ভ হয়েছে। একটু পরেই ফার্নাজ আর সৈয়দ কবির যাবেন কথা বলতে। আজ হঠাৎ করে কল এসেছে পান্থর। কথা বলার সুযোগ থাকলেও সানার আপাতত ইচ্ছে করছে না কথা বলতে। রিং বাজতে থাকা ফোনটা টেবিলে রেখে ঘরের বাইরে বের হতে গেল সে। আচমকা ধাক্কা খেল তখন সামনে কারো সাথে। সেই ব্যক্তি ঘরে প্রবেশ করতে চেয়েছিল তখন। দ্রুত পিছিয়ে এলো সানা, উপস্থিত হলো বেশ ফার্নাজকে দেখে। দরজার মুখে দাঁড়িয়েই ওকে জিজ্ঞেস করলো ফার্নাজ, স্যামসাংয়ে চার্জ চালাচ্ছে নাকি তোর? হ্যাঁ লাগবে। আমার ফোনটা চার্জে বসাতে হবে। ও আচ্ছা, দিয়ে যান তাহলে। ঘরে ঢুকে পড়ল ফার্নাজ। তাতে আরও বেশি অপ্রস্তুত হলো সানা। সে ভেবেছিল ফোনটা ওর হাতে দিয়ে চলে যাবে। ফার্নাজকে বলল, দাঁড়ান লাইট জ্বালাই। মেহা ঘুমাচ্ছে তাই লাইট নিভিয়ে ফেলেছি। থাক বলেই এগিয়ে গেল ফার্নাজ চার্জিং পয়েন্টের কাছে। চার্জে বসাতে বসাতে জিজ্ঞেস করলো সানাকে, ঠিকঠাক পড়ছিস তো? সংক্ষিপ্ত জবাব দিয়ে চুপ রইল সানা। ফার্নাজের উপস্থিতি ওকে অস্বস্তি নয় বরং বিরক্ত করে এখন। হঠাৎ গলা খাকারি দিয়ে উঠল ফার্নাজ। বিছানায় লেপের নিচে ডুবে থাকা মেহের দিকে একবার তাকিয়ে সে ধীর পায়ে এসে দাঁড়ালো সানার কাছে। সানা তখন পরের টেবিলের সঙ্গে ঠ্যাস দিয়ে দাঁড়ানো। তাকে এগিয়ে আসতে দেখে দ্রুত ফোনটা নিয়ে ব্যস্ততা দেখানোর চেষ্টা করলো। গত বছর এই ঝামেলার পর থেকে ফার্নাজের চোখের ভাষা বদলেছে তা সে বুঝতে পারে। তাই তো যখন যেভাবে সম্ভব সেভাবেই এড়িয়ে চলে সে ফার্নাজকে। নতুন নাম্বার নিয়ে আয়। ভাই বোন সবাইকে নাম্বার জানিয়েছিস? কই আমাকে তো জানাসনি।
ওদের সঙ্গে নিয়মিত প্রয়োজনে অপ্রয়োজনেও কথাবার্তা হয়, যাওয়া আসা হয়, তাই জানিয়েছি। আপনার সঙ্গে তো তেমন কিছুই হয় না, তাই মনে হয়নি জানানো দরকার। আচ্ছা। বুঝতে পারলো এমনভাবে মাথা নেড়ে দোলালো ফারনাজ। তীক্ষ্ণ চাহনিতে জিজ্ঞেস করলো, আর আমার কল রিসিভ না করার কারণ? আপনার কল? একটু অবাকের ভান করলো সানা। কল করেন না কি আমাকে? আলো আধারের মাঝে সানার চোখাকৃতি মুখটা স্পষ্ট। ঘন পাপড়ির বড় বড় চোখ দুটো স্থির চেয়ে ফারনাজ রাগটা সামলালো। ছোট্ট করে নিঃশ্বাসটা ফেলে তাকালো সানার ফোনটার দিকে। বাহিরের অন্যান্য পুরুষের কলও নিশ্চয়ই আনরিসিভডই থাকে। সাবলীল ঢঙ্গে ধারালো জবাবটা দিল সানা। এই ফোনে প্রয়োজনীয় ফোন কলই কেবল রিসিভ হয় ভাইয়া। গুড। নিম্ন ঠোঁট কামড়ে সানার দিকে চেয়ে একটু সময় চুপ থাকলো ফারনাজ। তারপর বলল, বড় হয়ে যাচ্ছিস খুব, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় হিসাবটা ভালো বুঝালি। বলে মাথাটা একবার কাত করলো। মনে থাকবে। ঘর থেকে বেরিয়ে গেল বলেই সানা সেদিকে চেয়ে থেকে বিড়বিড়ে তার ছেলের সঙ্গে একটা গালি দিল তাকে। আর মিহা, সে বেচারির এলোমেলো হওয়া মন ওদের এটুকু সময়ের কথোপকথন শুনে হঠাৎ গুছিয়ে আসতে শুরু করলো। ঠোঁট কামড়ে ঠোঁট ঠেসে বন্ধ করে রোধ করতে থাকলো নোনা পানিকে। দৃঢ়ভাবে সমস্ত আবেগকেও সঞ্চয় করার পালা এখন। শীতকালে যতটা শীত পারুক, বেলা হতেই মিষ্টি রোদ গায়ে মাখানো গেলে আর সমস্যা নেই। কিন্তু গত বছরের শীতও সত্যপ্রবাহ দেখা গেল এবারও তাই। ছেলেদের নাকি এমন আবহাওয়াই পছন্দের, কিন্তু সানার খুব বিচ্ছি লাগে। ওর মতো শীত কাতুরে মানুষ হালকা শীতে জুবুথুবু অবস্থা। এই সকাল 8টায় যেখানে লেপে নিচ্ছে সবাই, একটা দোকানপাটও খোলেনি, সেখানে ওকে ইনকোর্সের নম্বর সম্পূর্ণ পাওয়ার জন্য ছুটতে হচ্ছে তথাকথিত প্রাইভেট পড়তে জমির স্যারের কাছে, যার হাতে গচ্ছিত থাকে ইনকোর্স নম্বর। যারা পড়ে ওর কাছেই তাদের নামসহ ক্লাস রোল নম্বর তিনি ডায়েরিতে টুকে রাখেন, যাতে নম্বর দেওয়ার সময় নিজের ছাত্রছাত্রীদের চিহ্নিত করতে অসুবিধা না হয়। অথচ পড়তে গেলে কী যে অঙ্ক করান তা সানা চেয়ে দেখেন না। তার উপর স্যারের প্রতিবন্ধী ছেলেটা যেদিন ঘুম থেকে জলদি জেগে যায়, সেদিন জনমের ভোগান্তি, বিরক্তির শেষ সীমানায় পৌঁছে দেয় ছেলেটা। বন্ধু বান্ধবীরা বলে ওকে জমি স্যারের এই অন্যায় কাজকর্ম মোস্তফা সাহেবকে জানিয়ে দিতে, কিন্তু সানার মনে হয় তাতে সাময়িক সময়ের জন্যই লাভ। বছর 3 পর বাবা যখন অবসরে যাবেন, তখন তো আবার শুরু করবেন তিনি। মাঝখান থেকে ঝামেলায় জড়িয়ে পড়বে সে। ভবিষ্যৎ মেহা তো এখানেই পড়বে। সেই ঝামেলার খেসারত যদি মেহাকে দিতে হয়, সারফানো রাস্তায় ঢলঢলে সাদা টি শার্টের উপর জারার থেকে কেড়ে নেওয়া কালো চাদরটা গায়ে জড়ানো। চলছে সে বাড়ির পথ ধরে। গতরাতে কাজকর্ম শেষে বাসায় ফেরা হয়নি তার। বন্ধুরা মিলে আবারও সাদ্দামের ঘরে মজো শেষে একটু নেশা করে ফেলেছিল। এই অবস্থায় আর বাসায় ফেরেনি মায়ের কানাকাটি চিন্তা করে। কিন্তু সকাল হতে না হতেই বাড়ি থেকে একের পর এক কল আসতে শুরু করে। এখনও পকেটে ফোনটা কাঁপছে। মনে হয় এবার স্বয়ং শাফিউল সাহেবই কল করেছেন। তাতে ভ্রুক্ষেপ নেই তার। কান দুটো বন্ধ করে ঘরে পৌঁছে দেবে দরজায় সিটকিনি। তারপর দরজার ওপাশে কেয়ামত হয়ে গেলেও কোনো আপত্তি নেই। নত দৃষ্টিতে পকেটে দুহাত পরে ধীরে সুস্থে এগোচ্ছিল সে। সামনে হাত 6 দূরত্বে তখন সানার অবস্থান। আচমকা হাসি দিয়ে উঠল মেয়েটা। সেই শব্দে নজর উঁচু হলো তার। পেছন থেকে সানার দৈহিক কাঠামো চেনা চেনা লেগো অচেনা তার কাছে, কিন্তু মাথায় ক্লিক করে গেল গতকাল সানার গায়ে দেখা মাখন রঙা চাদরটা। তারপর মাত্র 1 মুহূর্ত লাগলো সানাকে চিনতে। কিছুক্ষণ চুপচাপ পিছুই হাঁটলো ওরা। দেখতে চাইলো সামনের দুটি মোড়ে কোন মোড়ে যায় মেয়েটা। সেই সাথে ভাবতে থাকলো আরও কিছু। মিনিট 3 পর দেখলো ওদের চলার পথ একই হলো। একটু হাসলো সারফান। চোখের সামনে ঝুলতে থাকা চুলগুলোকে ঠেলে পেছনে দিয়ে নাকের ডগা 2 আঙ্গুলে রগড়ে নিল এগুলো। তারপর সানার কাছে অনুমান করলো মেয়েটা বোধ হয়ে যাবে একদম সোজা, আর তার বাসা ডানের গলিতেই। প্রায় ছুঁই ছুঁই যখন সানা, তখন পেছন থেকেই বলল সারফান কোমল করে, হে হানি, ডিড ইউ মিস মি? ঘুম ভাঙার পর এটাই প্রথম কথা সারফানের, তাই দারুণ
পুরুষ কণ্ঠটা তার এখনও ঘুম জড়ানো শোনালো। কিন্তু সানা একটু চমকালোই, আচমকা শুনল কি না। ঝট করে পিছু ফিরল সে। শারফান তখন চোখের পাতাজোড়া একবার ঝাপটে মুচকি হাসলো। চমৎকার লাগলো সেই হাসি। থমকালো সানা, দেখতে থাকলো অপলক। দুই গালের মাঝে উপরিভাগে সামান্য খাদ ছেলেটার। হাসিটা তার চোখ ছুতেই রক্তিম চোখ দুটো লাগলো ভীষণ সরল। শারফানও স্পষ্ট টের পেল ওর বিস্মিত চোখ দুটোই নিজের জন্য মুগ্ধতা। তাতে আরও সুবিধা হলো দুষ্টামি করতে। বলল মুচকি হেসে, খুঁজতে খুঁজতে পৌঁছে গেছো আমার গলিতে। আহারে কি দারুণ শোনাই কণ্ঠটাও। হাসি আর এই কণ্ঠের ছেলেটা কাবু করে নেয় বোধহয় মেয়েদের। সানার পান্থর কথা ভেবে আফসোস হতে থাকলো এতখানি যে শারফানের বলা কথাটা কোনো গুরুত্বই পেল না ওর কাছে। কিন্তু শারফানের দুষ্টামি চিন্তাভাবনা বাড়তে থাকলো ওর নীরবতা দেখে। মনে মনে আবার ফুফাতো ভাই রিহানকেও ধন্যবাদ জানালো। গতকাল রাতে সে ফরিদপুর নেমেই ওকে ধরে আগে জেন্টস পার্লারে নিয়ে গিয়েছিল। চুল কেটে খুব সামান্য ছোট করেছে তখন। গালের দাড়িগুলো আরও কিছুটা ট্রিম করিয়েছে। তারপর দুজন মিলে ফেসিয়াল ট্রিটমেন্টও নিয়েছে। এসব যে রিহান সাইফুল সাহেবের কথা মতোই করেছে তা সে বুঝেছিল অবশ্য। 3 মাসের অযত্নে বন মানুষের মতোই দেখাচ্ছিল তাকে, তাই আর আপত্তি করেনি গতকাল। তাতে যে কতটা লাভ হয়েছে তা সানার সামনে দাঁড়িয়ে সে বেশ বুঝতে পারছে। হাসার সাথেই তাই চকচক করা গালটাও ঘষতে থাকলো সন্তুষ্টিতে। চলো তোমাকে আমার বাড়ি নিয়ে যাই। মানে? বরকে গিয়ে আফসোস আক্ষেপ পালালো সানার। হাসি আটকে মুখের অভিব্যক্তি দুর্বোধ্য করল শারফান। আমার কাজিন আসছে দেশে বিয়ে করতে, তোমাকে দেখাই ওকে, চলো। আরে কে আপনি? পাগল নাকি? মাথা খারাপ? রাস্তায় ছেড়ে রেখেছে কে আপনাকে? কথাটিতে কিন্তু মোটো রাগল না শারফান। অধিকন্ত দুষ্টমির ভূত শক্তভাবে চেপে বসলো তার ঘাড়ে। পাগল হই আর মাথা খারাপ? তোমাকে তো বাড়ি নিয়েই যাব, আর আজকেই কবুল পড়াবো আমার ভাইয়ের সাথে, চলো। বলেই হাতটা বাড়ালো সানার দিকে। গতকালই রাগ শেষ হয়নি সানার, তার মধ্যে আবার ওকে বিরক্ত করছে শারফান। সে এবার ভয় তো পেলই না, বরং শারফানকে উত্তম মাধ্যম দেওয়ার ব্যবস্থা করতে সহসা চিৎকার করে উঠল একটানা আহ আহ শব্দে। শীতের সকালে রাস্তা নির্বিলি হলো। মেয়ে লোকের চিৎকার কানে গেলে লোকজন তো বেরিয়ে আসবেই, এই ভরসা থেকেই সানা চিৎকার করছে তা বুঝতে পেরেও শারফান বিকার শুনো। উপরন্ত ওর মাসুম কণ্ঠের সঙ্গে নিজের অত্যাধিক ভারী কণ্ঠস্বর মিলিয়ে দিল সে। ওর মতোই আহা করে চিৎকার চুলো। এ একেবারেই অপ্রত্যাশিত ছিল সানার কাছে। বিস্মিত হয়ে আপনা আপনি নিচে নেমে গেল ওর কণ্ঠ। সঙ্গে সঙ্গেই থামল শারফানও। কপট চিন্তিত মুখ করে বলল, ওকে। থামালে কেন? ভালো হয়নি আমারটা? আরে কোন দেশের পাগল আপনি? শুধু আমার সাথে কেন চিটিয়ালগিরি করছেন? বিকজ আই লাইক ইউ। সানার কথাই ন্যানো সেকেন্ডের মধ্যেই জবাব দিল শারফান। ঘাটটা ওর দিকে এগিয়ে নিয়ে ফিসফিসালো সে। And I want to marry you. এক পলের জন্য তারপর থেমে গিয়ে বলল, To my brother. Won't you agree? আপনি না খুব বাড়াবাড়ি করছেন, বুঝেছি। ছেড়ে দিলে আপনি শুধু বাড়বেনই। আপনার নাম ধাম বলুন তো। You can call me Han. শারফান এক চোখ টিপে মুচকি হাসল। Like I called you honey. চোখ মুখ শক্ত বানিয়ে সানা কেবল কয়েক পল তাকিয়ে দেখল শারফানের মিটিমিটি হাসি। আর কিছু বলল না, চুপচাপ নিজের গন্তব্যের পথে পা বাড়ালো। মনে মনে ভেবে রাখলো আরেকবার এরকম বিরক্ত করলে নালিশ করবে বাবাকে। ফারনাজের বোন বলেই এসব করছে শারফান, সেটাও বলবে। এই এই এই, তোমার চাদরে কি ঝুলছে ওটা? আচমকা তার স্বরে চেঁচিয়ে উঠল শারফান সানার পেছন থেকে। ও মাই গড, কেউটে সাপের বাচ্চা ঝুলছে। শোনামাত্রই সানা ভয়ে চিৎকার করতে করতে চাদর গা থেকে খুলে ছুঁড়ে মারল। সাপ, কেঁচো, যোগ, বিছা, এসবে মারাত্মক ফোবিয়া ওর। অল্প কয়েক কদমই এগিয়েছিল সে। চাদরটা পড়ল তাই শারফানের পায়ের সামনে। হাসতে হাসতে শারফান চাদরটা তুলে নিয়ে পড়ল। ইস রে, এত সুন্দর চাদরটা রাস্তায় ফেলে দিলে, তার থেকে আমাকে দান করে যেতে। নিজের নির্বোধিতা আর শারফানের শয়তানি হাসি দেখে সানা হয়ে থাকলো কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ়। এমন শয়তান বদমাইশের পালায় জীবনে কোনোদিন পড়েছে? নিয়ে নিলাম আমি। তোমার মতো তোমার চাদরটা আমার ভাল লাগছে।
কিন্তু তোমার কি ঠান্ডা লাগবে না? আবারও চিন্তার ভান করলো, তাকালো সানার স্তম্ভিত চেহারায়। রাগে নাকি শীতে কে জানে। মৃদু কাঁপছিল তখন সানা, তা দেখে নিজেই জবাব দিল শারফান। লাগছে নিশ্চয়ই। আহা, এখনই তো দেখি কাঁপাকাঁপি করছো। এক কাজ করো। বলে গা থেকে চাদরটা খুলে সানার কাছে এগোলো। তোমার চাদরটা যেহেতু ফেলে দিলে, তাই তুমি আমারটা নাও। সানা ধরল না দেখে সেই ওর কাঁধে ঝুলিয়ে দিল আর বলল, যদি কোনো সময় তোমার চাদরকে মিস করো, তাহলে একটা মিসড কল দিও আমাকে, কেমন? নাও, আমার নাম্বারটা বলে দিচ্ছি। ফোন আছে তো সাথে? আমার চাদর আমাকে ফেরত দিন বলছি। প্রচণ্ড রেগে বলল সানা, কিন্তু বলতে গিয়ে গলাটা কাঁপলো ওর। আর শারফান ভাবল কান্না পেয়ে গেছে মেয়েটার। তাতে মায়া তো হলোই না, বরং আরও বেশি মজা পেয়ে জ্বালানোর ধান্দা করলো সে। কোনো কথা না বলে চাদরটা নিয়ে হাঁটা দিল নিজের বাড়ি পথে। যেতে যেতে বলল, চাদর চাইলে আমার বাড়ি এসো, না আসলে চাদর আজ থেকে আমার। ভালো করছেন না আপনি। পেছন থেকে চেঁচালো সানা, ফিরিয়ে দিয়ে যান বলছি। কে শোনে কার কথা। শারফান দাঁড়ালো না, ফিরে চাইলো না, নির্বিকারভাবে হেঁটে চলে গেল বাড়ির পথে। তা দেখে রাগে চোটে আশেপাশে পাটকেল খুঁজতে থাকলো সানা। পেল পথের ধারে, তুলে নিয়ে শারফানকে চিৎকার করে ডেকে উঠল, এই শালা। ডাকটা পৌঁছালো স্পষ্টই শারফানের কানে। মুহূর্তেই অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল সে। মেয়েলোকের মুখে গালাগাল শোনাটা অবাক করেনি তাকে, করেছে সানার বলার ধরনটা। কোমল চিকন কণ্ঠে শালা, গালিটা শোনালো যেন স্রেফ নাম ধরে ডাকছে সানা ওর কোনো পরিচিতকে, যেমনটা কোনো বন্ধু তার বন্ধুকে দূর থেকে ডেকে ওঠে। সেদিন নিশুকি মজার ছলে বলেছিল শারফান অনিকে, এমন কচি মাসুম স্বরে তার সঙ্গে যদি ঝগড়াও করে মেয়েটা, তবু মনেই হবে না আদৌ ঝগড়া করছে তার সঙ্গে। সেটা যে সত্যি এমন, তা দেখেই বিস্মিত হয়েছে সে। আর শারফানের এই বিস্ময়বোধের মাঝেই সানা দারুণ নিরীক্ষে পাটকেলটা ছুঁড়ে মারল তার চোখ বরাবর। তবে অত্যন্ত দ্রুত শারফান ধরে ফেলল সেটা। হিসেব করলো সে, মাত্র 2-2.5 সেকেন্ড দেরি করলে ওই মাঝারি পাটকেলটা তার এক চোখ কানা করে ফেলতে পারত, যদি না দ্রুত রিফ্লেক্স হাতটা তুলত সে মুখের উপর। বিস্ময় বাড়ল তার। এই আলাভোলা সুন্দরী এত চমৎকার ঢিলছোড়া শিখল কীভাবে, আর এত সাহসী বা হলো কী করে? প্রথম সাক্ষাতে তো বোকাশোকা সাদাসিধে ছাড়া কিছুই মনে হয়নি। বিস্ময়টুকু হজম করে নিল আপাতত। হাতের মুঠোয় ধরা পাটকেলটা একবার দেখে তাকালো সানার দিকে, দৃষ্টি বড়ই তীক্ষ্ণ। খুব ভালো টার্গেট জানো তো। বলতে বলতে এগোলো আবার সানার দিকে। কি বলে ডাকলে জানো? আবার ডাকো। শেষ কথাটা উৎসাহ দেওয়ার ভঙ্গিতে মাথাটা নাড়ল সে। ভয় লাগতে শুরু করলো সানার। খেয়াল করলো একটু আগের হাবভাবের সঙ্গে এখনের মুখভঙ্গির কোনো মিল নেই শারফানের। শালাটা নির্ঘাত খেপে গেছে। পরিস্থিতি তাহলে ভালোর দিকে যাবে না বুঝতে পেরে রাগ ক্ষোভ ভুলে গেল সে। শারফান প্রায় কাছাকাছি চলে এসেছে, আর অমনি সানা বাড়ির পথে দৌড় লাগালো গতকালের মতোই। দৌড়াতে দৌড়াতে ভেবে ফেল বাবার কাছে নালিশ আজই করবে। তারই মাঝে পেছন থেকে শুনতে পেল শারফানের কৌতুকপূর্ণ উচ্চারণ, Hey, Sana Apuna, when you run, you look like a baby penguin. শোনার পরও আর থামলো না সানা। তবে দাঁড়ালে দেখতে পেত গতকালের মতোই শারফান হাসতে হাসতে তার দৌড়ানোর চিত্রটা ফোনের ক্যামেরাতে ধারণ করে নিচ্ছে। ফোনের ক্যামেরা থেকে চোখ তুলে শারফান তাকালো সামনে। কিউট পেঙ্গুইন। বিড়বিড়ালো সহর্ষ সানাকে দেখতে দেখতে। কেজি স্কুলে যখন পড়তো সেবারই শেষ দৌড়েছিল সানা। দৌড়ে প্রথম স্থানও পেয়েছিল, তখন ছিল বছর 5-এর, আর এখন 20-এর মাঝামাঝি। এই 20 বছরে এসেই কোনো প্রতিযোগিতা ছাড়াই দুবার দৌড়াতে হলো, আর দুবারই সে প্রথম। অথচ এই বিজয়ে সে একটুও খুশি না। ঘরে ঢুকেই শারফানের চাদরটা দিল মেঝেতে ছুঁড়ে। চাদরটার উপর জুতো পায়ে দিয়ে আচ্ছা মতো পায়ের নিচে চটকালো সেটাকে। এর মধ্যে লেপ গা থেকে নামিয়ে হাই তুলতে তুলতে ঘুম থেকে উঠে বসলো দিনা। গত রাতেও সে থেকে গিয়েছিল এখানে। সানাকে লাফালাফি করতে দেখে চোখ কসলালো একবার। সানা নাকি মেহাকে দেখছে সেটাই নিশ্চিত হলো আর কি। ও কি রে, অমন ফাল পড়ছিস কেন? পড়তে যাস না?
এক লাথি মেরে চাদরটাকে দূরে সরিয়ে বিছানায় এসে বসলো সানা। ক্ষোভ গলায় জিজ্ঞেস করলো, আমাদের পাশের বিল্ডিংয়ের মালিকের ছেলের নাম জানিস তুই? আমি কি তোদের এলাকায় থাকি? হয়েছে কি? মেহা নিশ্চয়ই জানবে। ও কই? ছোট কাকির সাথে মনে হয় রান্নাঘরে। রান্নাঘরে? তুই ওঠার পরপরই ও উঠে পড়লো জলদি। বললো কাকি একা একা রান্নাঘরে রান্না করছে, হেল্প করা দরকার। আমি তো ঘুমের চোখে বেশি অবাক হতে পারি নাই, তাই এখন তোর সাথেই হচ্ছি। আইলশার গুরু ঠাকুর হঠাৎ ভালো হলো কেমনে? এই খস্টা ছেমড়িকে এত বুঝালাম কাল, সেই শারনাজ স্বামীর আদর আপ্যায়নে লেগে পড়ছে। কি কস? জোরে জোরে কসনি? তুই না পড়তে গেলে একটু আগে? গেছিলাম। ছাতাওয়ালা ব্যাটার ভাতিজানা ভাগনা ওই শালা, ও আমার পিছু লেগেছে। শালা কুত্তা আমার চাদর নিয়ে চলে গেছে আর ওর চাদর আমাকে গুছিয়ে দিয়েছে। কি? খুলে বল, বুঝলাম না। তপ্ত মেজাজে দীর্ঘশ্বাস ফেল সানা। গতকাল সন্ধ্যায় ঘটনা দিনাকে জানানো হয়নি। সেই ঘটনাসহ আজকের ঘটনা বলতে শুরু করলো তাকে। দিনা তাজ্জব বনে বলল, পাশের ঘরটা দাদি জোহরা খাতুনের। সে ঘরের ফারজান আর মোস্তফা সাহেব ঘুমিয়েছিল। মোস্তফা সাহেব সকাল সকাল উঠে পড়েন, তাই আপাতত ফারজানই সেখানে ঘুমাচ্ছিল। হঠাৎ সানার উচ্চস্বর শুনতে পেয়ে ঘুমটা হালকা হয়ে গেল তার। আধো জাগরণের মাঝেই দুপনে কথাবার্তা শুনতে থাকলো, কিন্তু ছাতাওয়ালা ব্যাটার ভাতিজা কথাগুলো শোনা মাত্রই কান খাড়া হয়ে গেল তার। সানার জোরে জোরে বলা সমস্ত কথা শুনতে পেল অনায়াসেই। তড়াক করে উঠে বসলো। রাগের সীমা অতিক্রম করতে চাইছে তার। পুরো একটা বছর হতে চল সানার জন্য কোনো পাত্রপক্ষ এ বাড়ির প্রবেশদ্বার পেরোতে পারেনি। এমনকি বাইরের কোথাও কোনো ছেলের সাথে সানা খুব বেশি মিশছে কিনা সেদিকেও নজর রাখতে ভোলেনি একটা দিন। সেখানে সাকিবুল হকের ভাতিজা মাত্র একদিন এলাকাতে এসেই কিনা সানার গায়ের চাদর ছিনিয়ে নিয়ে গেল। তার বারণকে ইচ্ছাকৃত অমান্য করে দেখালো ছেলেটা। এত স্পর্ধা কেন দেখালো ওই ছেলে? নিশ্চয়ই ধরে বসে আছে যে ভোটে ওর চাচাই জিতে যাবে। এত আত্মবিশ্বাস আর এত স্পর্ধা তবে তো ভেঙে চুরমার করতেই হয়। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে একটা নাম্বার ডায়াল করে ফোনটা কানে ঠেকালো ফারনাজ। বেলা 3:20। অবশেষে রোদকুমারী ছাড়া পেয়েছে মেঘকুমারের কাল কোঠরি থেকে। পেয়ে লাফিয়ে বেড়াচ্ছে শারফানের ঘরের আনাচে কানাচে। জানালা আর বেলকনির থাই গ্লাস লাগিয়ে ঘুমাতে ভুলে গিয়েছিল শারফান। নরম রোদের ঝলক চোখে মুখে পড়তেই কচ্ছপের মতো মাথাটা কম্পিউটারের নিচে ঢুকিয়ে ফেলল সে। কিন্তু আরাম বেশিক্ষণ কপালে জুটল না তার। ওই সায়াব, জলদি উঠ বেটা, সর্বনাশ। দরজার ওপাশ থেকে বলা রিহানের কথাগুলো এই অবধি কানে এলো, কিন্তু চোখ মেলার তাগিদ পেল না। নড়েচড়ে অন্য পাশ ফিরে শুলো। তারপরই শুরু হলো দরজার গোদাগুদি। উবু হয়ে ঘুমাচ্ছিল শারফান। আচমকা দরজা ধাক্কাধাক্কির আওয়াজ শুনে চমকালো। মাথাটা তুলে দরজার দিকে তাকানোর চেষ্টা করলো ভোর কুচকে। ধমকে উঠল রিহানকে। ওই কি হয়েছে? ওরে দরজাটা খোল তাড়াতাড়ি, তোর রেস্টুরেন্টে কারা যেন ঢুকে ভাঙচুর করতে চাইছে। অলরেডি সামনের ডেকোরেশন লন্ডভন্ড। এতটুকু বলা মাত্রই দরজাটা খুলে গেল। ভাঙচুরের কথা শুনেই শারফান লাফিয়ে উঠে এসেছে। রিহানের ফর্সা মুখটাতে প্রচণ্ড চিন্তার আভাস বুঝল সে। মাথার মধ্যে জ্বর শুরু হলো। খুব ঠান্ডা স্বর শোনালো শারফানের। যারা কলেজ শেষে ওর ফ্রেন্ডসদের নিয়ে তোর রেস্টুরেন্টে ঢুকেছে লাঞ্চ করতে, খাওয়া দাওয়া শেষে বের হওয়া মাত্রই কতগুলো ছেলে বলে ছুটে আসে হাতে লাঠি সোটা নিয়ে। এসে আচমকা রেস্টুরেন্টের সামনে রাখা সমস্ত চেয়ার টেবিল উল্টে পাল্টে ভাঙতে শুরু করে। যারা চিৎকার কান্নাকাটি করে সবাইকে ডাকাডাকি করলেও ওর গায়ে নাকি কে হাত তুলেছে। ওকে ফেলে দিতেই তোর ম্যানেজার সহ স্টাফ বয়গুলো বেরিয়ে এসে। কথা শেষ করতে দিল না শারফান। অবিলম্বে জিজ্ঞেস করলো, যারা কোথায় এখন? ওকে সহ ওর ফ্রেন্ডদের নিয়ে ভেতরে স্টোর রুমে ঢুকিয়ে দিয়েছে একটা স্টাফ। তারপরই তোকে কল করেছে, তুই তুলিসনি, তাই ছোট মামাকে কল করে জানিয়েছে সে। নিচে থেকেই তখনই ভেসে এলো জেসমিন বেগমের কান্নাকাটি। ঘরের সাফাই কাজ করে মধ্যবয়সী নামিরা জেসমিন বেগমকে বসার ঘরে সোফাতে বসিয়ে এসে শান্ত করার চেষ্টা করছিল খুব। এরই মধ্যে হন্তদন্ত হয়ে শারফানকে নিচে নামতে দেখা গেল। পরনে ছিল হাঁটু ছুঁই কালো শর্টস প্যান্ট আর সকালে সেই সাদা টি শার্টটা।
কানে ফোন ঠেকে ওয়ালেটটা পকেটে গুজতে গুজতে বেরিয়ে পড়ল ঘর থেকে। ওর পেছন পেছন ছুটল রিহান। ওদেরকে যেতে দেখে জেসমিনও বেরিয়ে এলেন বাইরে। রিহানকে বললেন পেছন থেকে ওর সাথে থাকতে। রিহান আশ্বাস দেওয়ার মতোই মূল ফটকের ভেতর হঠাৎ বাইক নিয়ে ঢুকে পড়ল সাদ্দাম। শারপান সবই ওর সেডানের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। সাদ্দামকে দেখে তার বাইকের পেছন সিটে উঠে পড়ল দ্রুত। রিহান বসলো শেষে। শারফানকে ফোনে না পেয়ে শাফিউল সাহেবের পর কর্মচারীগুলো কল করেছিল ওর বন্ধুদের। সাদ্দাম বাসাতে ছিল, তাই কল পেয়ে ছুটে এসেছে আগে শারফানের কাছে। অনি আর রিপন বাইরে কাজে আছে। তারা ইতিমধ্যেই রওনা হয়েছে রেস্টুরেন্টের উদ্দেশ্যে।